আমি কেন জানি টের পাচ্ছিলাম যে আমার হাতে সময় খুব কম। মানে রাতের যেই অংশে আমি যেয়ে পৌঁছেছিলাম ততক্ষণে যে অনেক সময় পার হয়ে গেছে। আর আমার এমন লাগছিল মানে ওই যে একই অনুভূতি, উপর থেকে নিচে পড়ে যাচ্ছি, উপর থেকে নিচে পড়ে যাচ্ছি এবং সে বারবার বলছিল যে আমরা এখন সাবঅ্যাটমিক লেভেলে, এই জন্য এরকম লাগছে। আমার না হুট করে কেন জানি মনে হলো যে টেবিলটার সামনে আমি বসাচ্ছিলাম সেই টেবিলটার সামনে এখন অন্য টেবিল, এবং ওই টেবিলে একদম সুন্দর করে খোদাই করা অল্টার। যখন আমার নজরটা প্রথম এর দিকে পড়লো, এর দিকে পড়ার পর বাকি অক্ষরের দিকে আর নজর পড়েনি আমার, ওই এর দিকেই আমার নজরটা আটকে ছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনার এই সাম্রাজ্যের পেছনের আসল উদ্দেশ্য কি? আমার কেন জানি মনে হয় যে শুধুমাত্র ওদেরকে আটকে রাখাটা আসল কখনোই মনে হয় না আমার। আপনার নিজেরই তৈরি করা, বারবার আমি এই কথাটা বলি, কিন্তু আমার ভেতরে কেন জানি মনে হয় যে এর পেছনে আর অনেক বড় অনেক কিছু। তখন ওই দিক থেকে সে উত্তর দিল যেটা, তা হচ্ছে এরকম যে বুঝবে, মানে সে আমাকে যেটা বোঝালো যে হ্যাঁ তুমি সেটা বুঝবে, সময় হোক। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ওই দিন টেবিলটা ছড়ে মেরেছিলেন কেন আমার দিকে? এই এই অল্টারের মানে কি? তখন সে আমাকে বললো যে আমি তো এইটা জানার জন্যই তার কাছে এসেছিলাম। তো আমি তখন তাকে বললাম, অল্টারের হিসাবটা কি? তারপরে সে আমাকে কিছু কথা বললো যেগুলো আমি বলবো না, মানে সেটা অল্টারের সাথে রিলেটেড না, মানে অল্টার ইভেন্টের সাথে রিলেটেড না। সে আমাকে কিছু কথা বললো যে কথাগুলো হচ্ছে যে পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটা। এর মধ্যে একটা সময় এমন এলো যে সময়টা অনেকক্ষণ ধরে সে কোনো কথা বলছে না। আর ওই যে ঝুপড়ি ঘরটার ভেতরে, যেটা যে পানির উপরে, ওই যে একটু আলো, অল্প একটু আলো, হারিকেনের মতো এবং কুপির মতো আলো, বোমের মতো আলো, যে আলোটা আমার না, মানে দৃষ্টি একদম আটকে গেছে ওই টেবিলের অল্টার লেখাটার উপরে। তখন হঠাৎ করে সে বলতে শুরু করলো, মানে এখান থেকে শুরু অল্টার ইভেন্ট। যা বলবো এখন আমি, এই কথাগুলোর সাথে আমরা জড়িয়ে আছি, আমরা সব দিক দিয়ে জড়িয়ে। সে বলতে শুরু করলো, এমন একটা সময় আমি এই দুনিয়াতে কাটিয়ে গিয়েছি যে সময়তে কখনোই এমন হয়নি যে কোথাও যুদ্ধ বিগ্রহ টানা ঘটেছে, এমন হয়নি, হওয়ার কথাও নয়। কিন্তু কখনো কখনো তুমি দেখবে যে সাম্রাজ্যের পতন খুব সহজে ঘটে যায়, আবার তুমি দেখবে যে সাম্রাজ্যের পতন ঘটে না, ঘটে না, খুব স্ট্রং একটা গার্ড ধরে রেখেছে তারা। ওই সাম্রাজ্যের পতন খুব সহজে হয় না, কারণ তাদের পেছনে রয়েছে সেই সাপোর্ট, যে সাপোর্টটা বাইরের লোকজন জানে না। কিন্তু আজকে আমি তোমাকে বলি, অল্টারের কি জিনিস। তুমি কখনো পিঁপড়ে দেখেছো? পিঁপড়ে আমার জন্য মতো অবশ্যই দেখাচ্ছে, কারণ পিঁপড়ে দেখেনি এমন মানুষ তো পাওয়া যাবে না কোথাও। এমনকি আদিম জঙ্গলে থাকা কোনো অশিক্ষিত, অসভ্য, বর্বরও পিঁপড়েকে নিজের চোখে দেখেছে। ওরা হচ্ছে সোলজার, ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা সংখ্যায় কম হতে পারে, ওদের আয়তন সংখ্যায় কম হতে পারে, ওদের ভর কম হতে পারে, কিন্তু ওরা সোলজার। এবং যদি ওদেরকে কমান্ড দেওয়া যেতে পারে তাহলে ওরা এমন ঘটনা ঘটাতে পারবে যে ঘটনার ঘটানোর ক্যাপাবিলিটি মানুষের ভেতরে নেই। নেই মানে নেই। প্রত্যেকটা অর্গানিজম, প্রত্যেকটা জীব নিজস্ব এক বৈশিষ্ট্য ধারণ করে। ধরো প্যারাসাইট, যে তোমার শরীরের ভেতরে, সে তোমার শরীরে থাকতে পারে, তোমার লিভারে থাকতে পারে, সে তোমার ব্রেনে থাকতে পারে, সে যেই কোনো জায়গায় থাকতে পারে তোমার শরীরে, কারণ সেই স্পেসটা সে সেখানে পায়। দুনিয়াতে এমন কোনো জায়গা পাবে না যেখানে কোনো প্যারাসাইট নেই। তোমার শরীরে, তোমার ত্বকের বাইরে, সর্বত্র সব জায়গায় প্যারাসাইট।
ওদের কিন্তু সবারই কাজ রয়েছে, ওরা কিন্তু সবাই বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে। কারো কারো বৈশিষ্ট্য একদম আলাদা, কেউ কিন্তু এক নয়। এটা হচ্ছে ক্রিয়েশনের একটা বড় উদাহরণ যে কোনো কিছু সামষ্টিকগতভাবে একই হিসেবে চলে না, চলার কথাও নয়। এবং পিঁপড়া এই মাটির উপরে সবচেয়ে দানবীয় শ্রমিকদের ভেতরে একটা। ওরা যা পারে আর ওদের যে পটেনশিয়াল ক্ষতি করার যে শক্তি রয়েছে তা তোমার ধারণাও নেই, কারোরই নেই। ওরা কিন্তু পানিতে পড়লে কিন্তু মরে না। কখনো পানিতে ফেলে দেখেছো? তুমি পানিতে ডুবিয়ে ধরলেও সে মারা যেতে পারে, কিন্তু কতক্ষণ ধরে রাখবে তুমি পায়ের নিচে তাকে? একটা পিঁপড়েকে হত্যা করার জন্য তো তুমি পায়ের নিচে অনেকক্ষণ তোমার হাত ডুবিয়ে রাখবে না, কিন্তু তারপরেও সে তোমাকে একটা কামড় দিয়ে দেবে। তার ভর কম, তার ভর কম, তাকে তুমি পিষে দিতে পারো, পিষে দিলে সে মারা যাবে। তোমার পায়ের নিচে চাপে একটা রুহের মৃত্যু ঘটবে, ব্যাস এইটুকুই। ওই একটা পিঁপড়ে মারা যাবে সেইখানে। কিন্তু যদি আমি তোমাকে বলি এই পিঁপড়ে এই পিঁপড়ে একটা সাম্রাজ্যের পতন ঠেকিয়ে দিয়েছিল, কখনো বিশ্বাস হবে তোমার? তোমার কেন, কারোরই বিশ্বাস হওয়ার কথা নয়। কিন্তু এই পিঁপড়ের ভিতরে তোমাদের একটা গুণ রয়েছে। তোমাদের যে গুণ, সেই গুণগুলোর প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা অর্গানিজমের ভেতরে কোনো না কোনো দিক দিয়ে রয়েছে। কেউ হয়তো বহু গুণ ধারণ করে, কেউ হয়তো একটা গুণ ধারণ করে। এবং তোমরা পিঁপড়ের মতোই। ধরে নাও তোমরা শ্রম করছো, ধরে নাও তোমরা ব্যবসা বাণিজ্য করছো, ধরে নাও তোমরা খাবার মজুত করছো, ধরে নাও তোমরা বিশাল সময় ধরে ঘুমাচ্ছ। পিঁপড়ে তো একই কাজই করে, কোনো দিক দিয়ে সে কিন্তু আলাদা নয়। কিন্তু তাদের ভেতরে যে গুণ রয়েছে সেই গুণ তোমার ভেতরে নেই। তা হচ্ছে তারা এক লিডারের কথায় চলে, এবং তারা লিডারের হিসেব মতো, লিডারের নিয়ম মতো সব কিছু একই সময় পালন করে, যা তোমরা কখনই করতে পারবে না। তোমাকে আমি বলি, শোনো, এই পিঁপড়ের গুণ যদি ধারণ করতে পারো তাহলে সার্থক হবে জীবন। বহুকাল আগের কথা, আমি জানি না, এখন আর হিসেব নিকেশ রাখি না। কবে কোথায় কোন কোন ঘটনা ঘটেছে সেই হিসেব নিকেশ করার মতো অত চিন্তা ভাবনা এখন আর করি না। মাঝে মাঝে মনে হয় যে এই তো কিছুদিন আগে না দেখলাম উপর থেকে বৃষ্টি পড়তে, সবাইকে সেই বৃষ্টিতে জ্বলে পড়ে ছাড় হয়ে যেতে দেখতাম। কিন্তু মনে হয় যে এটা তো সেই দিন দেখেছি, কিন্তু তাকিয়ে দেখে যে পিছনে কত হাজার বছর চলে গেছে। এই হিসাব কষতে খুব কষ্ট হয় আমার। তোমাদের মতো তার মস্তিষ্ক নেই, হিসাব যে কষব, দেখার যে সক্ষমতা, দেখার যে শক্তি। অনেক সময় হয় কি যে শক্তি নিজের উপরেই অনেক ভার চেপে দেয়। এই জন্য দেখবে যে তোমাদের মতো নই আমরা। আমরা যেহেতু দেখি, এই জন্য আমাদের ভেতরে সব কিছু থাকে। তোমরা দেখো কিন্তু ওইভাবে তো আর দেখো না, এই জন্য সব কিছু তোমাদের ভেতরে থাকে না। কি থাকে না জানো? রিকল করার শক্তি। কিন্তু আমি এখানে বসে থেকে ওই ইভেন্ট আমি আবারও দেখতে পারবো, দেখাতে পারবো। তুমি যদি চোখ বন্ধ করো তোমাকেও দেখাতে পারি। চোখ বন্ধ করো, তাহলে তুমি দেখবে। যে সময় আমি আমার চোখ বন্ধ করি, ওই সময় প্রথম আমার নজরে এলো বৃষ্টির দিকে, মানে আমার নজর আর কি। মানে আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে আমরা যখন বৃষ্টির সময় আকাশের দিকে তাকাই না, ওই বৃষ্টির ফোঁটা চোখের মধ্যে পড়লে কেমন যায় লাগে না, ঠিক ওরকম লাগলো। ওই সময় সে বলতে শুরু করলো, বৃষ্টি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরকম একটা বৃষ্টি। দুনিয়াতে কত সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্য দখল করার জন্য আরও কত বড় সাম্রাজ্য রয়েছে, কত বড় এম্পায়ার দাঁড় করিয়েছে এক একজন। সেই এম্পায়ারকে ধসানোর জন্য আবার আরেক এম্পায়ার দাঁড়িয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে বৈরিতা সম্পন্ন করে আবার আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলছে, আবার সেই বন্ধু আরেকজনের সাথে বৈরিতা করে পরে আরেকজনের উপরে বন্ধুত্ব করে তার উপরে দায় চাপিয়ে তার উপরে তার সাম্রাজ্যকে কেড়ে নেওয়ার এই যে ছকগুলো কাশতো, কেন কষতো জানো?
জানো না? কারণ মানব কখনো স্থিতাবস্থায় থাকতে পারবে না। মানব এমনই, তারা কখনো কোথাও স্থিতাবস্থায় থাকতে পারবে না। তারা সবসময় চিন্তা করবে যে কী করব, কী করব, কী করব, কী করব? আদিম গুহায় যখন তুমি থাকবে, সে আদিম গুহায় তুমি দিন কাটাবে কীভাবে? ১ম এ তুমি দিন কাটাবে এই হিসেব করে যে খাবার কোথায় পাবে, খাবার কোথায় পাবে? খাবারের সোর্স পাওয়ার পরে তোমার হাতে অন্য কোনো কাজ নেই। তখন তুমি শুধু ঘুরে বেড়াবে আর নতুন, নতুন সবকিছু আবিষ্কার করতে থাকবে। এবং যখন আবিষ্কার করতে থাকবে, অসুস্থ হবে, ওষুধ আবিষ্কার করবে, ওষুধ আবিষ্কার করার পরে ফল আবিষ্কার করবে। তুমি বসে থাকছো না কোথাও। তুমি নিরন্তরভাবে চলাফেরা করছো সবসময়। আদিম মানুষ যেরকম, ঠিক তেমনি এই সাম্রাজ্যের যারা একদম প্রধান, তারা কখনো কোথাও স্থির অবস্থায় বসে থাকতে পারে না। তারা যেদিকে চোখ যায় সেই জায়গাটুকু নিজের হিসাবের মধ্যে নিয়ে নিতে চায়। অর্থাৎ তুমি যদি এখানে বসে থেকে ৩০০ লেক দূরে দেখতে পাও, ওই ৩০০ লেক দূরে যতটুকু দেখতে পাচ্ছ তুমি চাচ্ছ যে সেটা তোমার হয়ে যাক। আবার সেই ৩০০ লেক পার হয়ে তুমি যখন ৩০১তম লেকের সামনে দাঁড়িয়ে সামনে আবার বিস্তীর্ণ জনপদ দেখবে, তখন তুমি চাইবে যে ওই বিস্তীর্ণ জনপদও তোমার হয়ে যাক। তোমরা প্রচণ্ড রকমের লোভাকাতুর, এটা বুঝতে হবে। লোভ তোমাদের ভেতরে প্রচণ্ড রকমের, তা সবসময় ছিল, থাকবে, যাবে না কোথাও। এমনই একটা সাম্রাজ্য, যে সাম্রাজ্য এক বাদশার সাম্রাজ্যকে কেড়ে নেওয়ার জন্য একদম পাগল ছিল। স্বাভাবিকভাবে তুমি চাইবে সম্পর্ক সঠিক করে সেই সম্পর্ককে কোনো না কোনোভাবে, বন্ধুত্ব হোক বা যে কোনো কিছু হোক, এই সব কিছু মিলিয়ে তুমি চাবে যে সেই সম্পর্কটা গাঢ় হোক এবং সে বাদশা তোমার হুকুম মানুক বা তোমার নতজানু হয়ে চলুক। কিন্তু সেই বাদশা বলো বা সেই কিং বলো, সে যেটাই হোক, সে মাথা নত করেনি। অবশ্য তার যেই রাজত্বের সীমারেখা, সেই রাজত্বের সীমারেখা বড়জোর তোমাদের শহরের সীমারেখা সমান, অত বড় কিন্তু নয়। এবং লোক রয়েছে আনুমানিক তার কত হবে, ১৮০০। এই ১৮০০ লোকের রাজা হচ্ছে সে। বংশানুক্রমে সেই ব্যক্তি হচ্ছে রাজা। ধরে নাও তার নাম হচ্ছে এই বউ, ধরে নাও তার নাম হচ্ছে এই বউ। এখন এই বলের ৩টা দুর্গ রয়েছে। একটা হচ্ছে মূল দুর্গ, যে দুর্গটা হচ্ছে পাহাড় ঘেঁষে, পেছনে ৩ দিক দিয়ে পাহাড়, সামনের দিক দিয়ে রাস্তা একটা খোলা। তার আরেকটা দুর্গ রয়েছে যেটা একদম খোলা মাঠের মাঝখানে উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সে উঁচু দেয়ালটা কিন্তু আবার ওই পাথরকে মর্টারের সাথে মিশিয়ে, চুন জাতীয় মর্টারের সাথে মিশিয়ে সেই দেয়াল তৈরি করা। তার আরেকটা দুর্গ রয়েছে, যে দুর্গটার এক পাশ হচ্ছে নদী এবং অপর পাশ হচ্ছে পাহাড়। মানে তোমাকে নদী পার হয়ে আসতে হবে, এবং নদী পার হয়ে আসা তো একটু কঠিন সৈন্যবহরের জন্য। তো সে কিং এইবো, সে থাকতো কিন্তু সেই দুর্গে, যে দুর্গটা নদী এবং পাহাড়ের কাছাকাছি। আসার পথ একটাই সেই নদী। বাকি দুটো দুর্গ, ওই দুটো দুর্গে পাহারাদাররা থাকতো। দুর্গ পাহারা দেওয়ার জন্য লোকের প্রয়োজন। এখন এগুলোর উপরে যে সাম্রাজ্য হামলা করতে যাবে, সেই সাম্রাজ্যের সৈন্যবহরের লোক ছিল কতজন জানো? ১০,০০০। আর তুমি যদি এই বলে সৈন্যবহর দেখতে চাও, তুমি বড় জোর পাবে ২৫০ থেকে ২২০ বা এরকম। অবশ্য ২০০ জন তুমি পাবে। কিন্তু সেই রাতে ওই দুই দুর্গে, এই দুর্গ একটা হচ্ছে খোলা ময়দানে আর একটা পাহাড় ঘেঁষা, সেই দুই দুর্গের লোকজন সব মিলিয়ে ছিল প্রায় ৪৫ জনের মতো। এর মধ্যে যেইটা সমতলে রয়েছিল সেইখানেই ছিল ২২ জন। বাকি সব লোক এই পাহাড়ের দুর্গে, বাকি ৩০ জন। এই ৩০ জনের ভেতরে আবার ৫ জন ওই খাবার শেষ হয়ে যাওয়ার কারণে দুর্গ থেকে বেরিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সেই যে সমতল ভূমিতে যে দুর্গ রয়েছে সেই দুর্গে চলে যাওয়ার, সেখান থেকে রসদ নিয়ে তারা আবার ফিরবে। কারণ দুর্গে খাবারের মজুদ রাখতে হয়। মনে করো তুমি তোমার ঘরে খাবারের মজুদ রাখো কেন? যখন খাবারের প্রয়োজন, তুমি সে খাবার কি বাইরে থেকে এনে খাবে? সেটা সম্ভব? এখান থেকে তো তুমি সেটা নিবে। তোমার ঘরে
সবসময় তো খাবার মজুদ থাকে। এই জন্যই তো দুর্গের খাবার শেষ হয়ে গেলে আবার সে খাবার নিয়ে আনতে হয়। কোনো রকম থ্রেড ছিল না, কোথাও কিছুই ছিল না। ওই 5 জন চলে যাওয়ার পরে রয়ে গেল মাত্র 17 জন। এই 17 জনের ভেতরে সবচেয়ে বয়স্ক কে জানো? সবচেয়ে বয়স্ক যে তার বয়সও তোমার চেয়ে কম। আর সবচেয়ে কনিষ্ঠ হবে একটা 14 বছর বয়সের ছেলে। ভাবা যায় সে একজন সৈনিক। যে সাম্রাজ্যের নজর এই বাচ্চার উপরে, এই কিং এইবেলের উপরে, সেই সাম্রাজ্য চেয়েছিল কিং এইবেলের মেয়েকে তাদের যে সাম্রাজ্যের অধিপতি ছেলে তার সাথে সম্পর্কিত করে ওই বিয়ে শাদী যেটা তোমরা আর কি করো। কিন্তু দুইটা তফাৎ রয়েছে। কিং এইবল সে কিন্তু ধর্মবিশ্বাসী ব্যক্তি, আর সেই সাম্রাজ্য তারা পেগান। তো যখন তোমার ধর্মীয় বিশ্বাসের ক্ল্যাশ হয়ে যাবে তখন তুমি স্বাভাবিকভাবে তার সাথে সম্পর্কে যাবে না? যাবে না। এখন আমি তোমাকে 2 রাতের কথা বলবো। প্রথম রাত যখন ওই যে 5 জন চলে গেছে, 5 জন চলে যাওয়ার পরে কি ঘটেছে জানো? ওই যে সেই সাম্রাজ্য যে এই কিং এইবলের দুর্গগুলো দখল করে তার এই রাজত্বের সীমানা নিজেদের ভেতরে নিতে চায়, তারা 10,000 সৈন্য পাঠিয়ে দিয়েছে। কখনই 10,000-এর সামনে 200-250 কিছুই নয়। আর এখানে তো মাত্র 17 জন, যাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যে বললাম তো 13-14 বছর বয়সের ছেলে। সে 10,000 সৈন্য যখন ওই পাহাড় ঘেঁষা পেছনের দিক থেকে মার্চ করে যে দিক দিয়ে রাস্তাটা খোলা এদিকে যখন আসবে, ততক্ষণে দূরে থাকে ওই যে গুপ্তচর বাহিনী যারা ওয়াচ টাওয়ারের মতো করে এদিক সেদিক তাকিয়ে থাকে, তারা খবর পাঠিয়ে দিয়েছে যে বিশাল এক সৈন্যবহর সামনে। এদের তো হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। হাত পা কাঁপবে না কেন বলো তো? তখন তো কেউ তোমার মাথায় গুলি করতো না, তখন তো হাত পা কেটে ফেলা হতো। এই হাত পা যখন কেটে ফেলা হতো, এই রক্ত, এই বিভীষিকা, এর ভয় সবার ভেতরে থাকতো। যারা বীর তাদের ভেতরে কোনো ভয় নেই। বীরদের ভেতরে ভয় থাকে নাকি? এই জন্য তো তারা বীর। সেই সৈন্য সামন্ত এসে পৌঁছে গেছে। ভেতরের লোকদের অবস্থা খারাপ। অন্যান্য সেই দুই দুর্গ ততক্ষণে খবর পাঠানো হয়ে গেছে ঘোড়সওয়ারদের মাধ্যমে যে বিশাল এক সৈন্যবহর হাজির। আরে পুরো জনগোষ্ঠী এক করলেও তো হবে না। পুরো জনগোষ্ঠী এক করেও তো 10,000-এর সামনে কিছুই নয় তারা। সেখানে তো মাত্র 220 থেকে 250 জন সৈন্য। ডেভাস্টেশন এমিনেন্ট, মারাত্মক ডেভাস্টেশন এমিনেন্ট ছিল তাদের উপরে। ব্যাপারটা কি জানো? আমি ছিলাম না সেইখানে, আমি ছিলাম বহু দূরে, কিন্তু আমার কাছে খবরটা এসে বোঝা যায়। কারণ কি জানো? ওই 10,000 যে এখানে মার্চ করে এসেছে তাদের পেছনে ছিল কেওস। সে নিজে সেইখানে ছিল। এখানে আমার সবচেয়ে বড় শত্রু যদি কোথাও থাকে তাহলে তো আমাকে আমার বড় শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাই না? আমি সবসময় তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই আজও এখনো যদি সে তোমার পেটের পিছনে এসে দাঁড়ায়, তোমার মাথায় বা বুকে বা পেটে পেছনের দিক দিয়ে হাত ঘুরিয়ে যদি আঘাত করে তোমাকে হত্যা করার চেষ্টা করে, আমি তাও ঠেকাবো। কারণ সে আমার দুশ্মন। যেহেতু যদি কখনো সুযোগ পাই আমি তোমার ঘাড় মটকাতে আমি সময় নেব না। যাই হোক, ফিরে যাই সেই কথায়, যার জন্য এত কিছু। সে 10,000 যখন সেখানে উপস্থিত, ততক্ষণে আমি খবর পেয়ে গেছি। আমি খবর পাওয়ার পর আমার সেখানে পৌঁছতে বড় যে সময় লেগেছে 1 মিনিটের চেয়ে কম। আমি 1 মিনিটের চেয়ে কম সময় সেখানে পৌঁছাবার পর দেখতে পেলাম এই 17 জনের অবস্থা কেমন। কেওস যেমন এই 10,000 মানুষকে সেইখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক তেমনি কেওস এই দুর্গের ভেতরে ঢুকে এই 17 জনের মনোবল ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। মনোবলের কোনো অস্তিত্ব নেই এখানে আর। তাদের সামনে মৃত্যু দাঁড় করানো।
এখানে মনোবলে কোনো কথাই আসবে না। তারপরও তাদের ভেতরে ভয়কে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে তারা তখনই জীবিত কিন্তু মরে গেছে। তাদের একেকজনের মুখে স্বাদ উড়ে গেছে। তাদের অবস্থাটা এমন যে তারা নিজেদের চোখে সাক্ষাৎ চারপাশে মৃত্যুদূতদের দেখছে, কিন্তু নয়, এমন নয়। আমি পৌঁছাবার পর কেওস সেখান থেকে সরে যায়। এখন সমস্যা হলো যে আমার হাতে ১৭ জন লোক, এই ১৭ জনকে দিয়ে আমি ১০,০০০-এর বিরুদ্ধে কিভাবে ফাইট করব বলো? ১০টা হাজার ফাইটার, ওরা ট্রেন্ড ফাইটার, এবং আমার সেই ক্যাপাবিলিটিও নেই যে আমি ১০,০০০-কে এই মুহূর্তে এখান থেকে ঘুরিয়ে দেব। ওই ক্যাপাবিলিটি আমার নেই, যে ক্যাপাবিলিটি রয়েছে কেওস এজেন্টের। দেখো, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি তো আর ধোঁয়া নই যে তোমার নাকে ঢুকে তোমার মাথার মধ্যে কাজ করবো বসে বসে। কিন্তু আমার হাতে অপশন ছিল। কিন্তু আমি সে ১৩-১৪ বছর বয়সী ছেলেটাকে দেখছিলাম। সাহসের কথা নয়, ছেলেটা কিন্তু মা রয়েছে, বাবাও রয়েছে, সেই যে দুর্গ রয়েছে নদীর কাছে, সেখানে ও তাদের কথা ভাবছে যে এই দুজনে কি হবে। মানে ও তো মরে যাবেই, কিন্তু ও ভাবছে ওর মা এবং বাবার যে তাদের কি হবে ও না থাকলে। সন্তান কিন্তু তারা ভালোই পেয়েছে বলতে হবে, কিন্তু এত কম বয়সে সে যখন এই যে মিলিটারির একজন সৈনিক হতে পেরেছে, সে তার মা বাবার কথা ভেবেছে। ওই অবস্থাতেও যখন তার সামনে ১০,০০০ দাঁড়িয়ে রয়েছে দুর্গের ওই পারে, তা দেখার পরে তার রুহ কেঁপে যাওয়ার পরেও সে তখনও তার মা বাবার কথা ভাবছে। আরেকজনকে দেখলাম যে তোমার বয়সের চেয়ে তো অনেকখানি কম, তার পায়ের কোন শক্তি সে অনুভব করতে পারছে না, তার পুরো নার্ভাস সিস্টেম উড়ে গেছে আতঙ্কে। কারোর চেহারা এতটা সাদা হয়ে গেছে যে তারা মানে বেঁচে আছে কেন সেটাও আমি মাঝে মাঝে চিন্তা করি এখন, যে তখন ওটা বেঁচে ছিল কেন। কিন্তু দুঃসাধ্য হচ্ছে যে ১৭ জন দিয়ে আমি এই দুর্গ কিভাবে বাঁচাবো। আমি এদিক তাকাই সেদিক তাকাই, রাস্তা খুঁজে বেড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। তখন হাতে সময় খুব কম। কেওস কিন্তু তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে যে কোনো সময় কেওস কিন্তু এইখানে ঢুকিয়ে দেবে। আর একবার দুর্গের দরজা ভেঙে গেলেই শেষ। এই ১৭ জনকে কেটে কুটে কি করবে জানো? সর্বপ্রথম ভেতরে ঢুকবে, সামনে যেই পড়বে, অবশ্যই আর কেউ একা তো আর যাবে না, তো সামনে যেই পড়বে তাকে কেটে ওরা শেষ করে ফেলবে। কেটে শেষ করলেও সেখানে কিছু ফেলে রাখবে না, তুলে নিবে কিন্তু। তো একে একে সবাইকে ওরা তুলে নিবে, আঘাত তো করবেই। আঘাত করার পরে ওই দেহতে যদি প্রাণ থাকে তাহলে সেই দেহগুলোকে একত্রিত করবে, আর দেহতে যদি প্রাণ নাও থাকে তাও একত্রিত করবে, এবং তারপরে কি করবে জানো? হিউম্যান বারবিকিউ পুড়িয়ে দেবে ওদেরকে। এটা সবসময় হতো, কারণ তখন কিন্তু মাটির নিচে চাপা দেওয়ার রেওয়াজ ছিল নয়। বুঝতে পারলো? বুঝতে পারলে? তখন কিন্তু মাটির নিচে কেউ কাউকে চাপা দিত না, পুড়িয়ে ফেলতো কিন্তু ওদেরকে। আমি দেখতেই পাচ্ছিলাম যেন কেউ এখন নেই, দুর্গের দরজা ভেঙে ভেতরে ঢুকবে একদল লোক। ওরা একেবারে ঘুরে এই যে উঁচু স্থানটা, মানে দুর্গের সিঁড়ি ধরে তার উপরে দোতলা চলে আসবে, এসে ওদেরকে মেরে ফেলবে এই হাই গ্রাউন্ডে এসে। এবার ওদেরকে কোথায় পড়াবে সেটাও আমি বুঝতে পারছিলাম, কিন্তু হাতে সময় কম। এই কম সময়ে তুমি কিভাবে একটা আর্মির মোকাবেলা করবে ভাবো? কোনো উপায়? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। উপায় একটাই যে তুমি পেছনের দিকে পালাও, কিন্তু তোমার পেছনে বিশাল পর্বত, পালাবে কোথায়? এই দুর্গেই তোমার মৃত্যু একদম মানে পিচ পারফেক্ট, এখান থেকে তুমি বেরোতে পারবে না। কিন্তু আমার হাতে উপায় ছিল একটা।
একটাই উপায়, পিঁপড়ে। তুমি পিঁপড়ের ব্যাপারে জানো যে ওরা শ্রমিক, ওরা কিন্তু কর্মঠ। কিন্তু তার মানে এই না যে তুমি চাইলে কোথাও থেকে পিঁপড়ে এনে তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো। ওদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। কীভাবে নিয়ন্ত্রণ করবে তুমি? কিন্তু আমি হচ্ছি যে খুব দ্রুত চলতে পারি। পিঁপড়ে কোনো জায়গা থেকে আমার কাছে নিয়ে আনা খুব সহজ ব্যাপার। কিন্তু কাকে নিয়ে আসবো? তখন আরেকটা উপায় আমার মাথায় এলো, জানো? আমি যদি পিঁপড়েকে এখানে নিয়ে আনি, কেবল পিঁপড়ের দ্বারাই সম্ভব এদেরকে ঠেকানো। এখন তুমি চিন্তা করতে পারো কেন? কারণ এই দুর্গের ভেতরে কোনো মানুষ নেই। এই দুর্গের ভেতরে যেহেতু কোনো মানুষ নেই, বা যারা রয়েছে তারা সব শূন্য, এই শূন্যর তো আসলে কোনো দাম নেই। পিঁপড়ের ছায়া যদি পেছনে দুর্গের দিকে দেওয়ানো যেতে পারে, তাহলে ওরা অন্তত ভাববে যে এরা রেইনফোর্সমেন্ট পেয়ে গেছে। আমি বেরিয়ে পড়লাম। বেশি সময় লাগেনি, বড় জোর 3 মিনিটের মতো সময় লেগেছে আমার। আমি যে পিঁপড়েগুলো এনেছি সেই পিঁপড়েগুলো প্রায় 1.5 ইঞ্চি সাইজের। ওই 1.5 ইঞ্চি সাইজের পিঁপড়ে, তার উপরে আলো কিভাবে ফেলতে হয় সেটা কেউ জানে না। ওই 17 জন যে দুর্গের এক কোণে নিজেদেরকে লুকিয়ে রেখেছে, তারা তখনও জানতো না যে আমি কি করছি বা এই দুর্গে কি হচ্ছে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের খোদার কাছে তারা প্রার্থনা করে যাচ্ছে, কান্না করে যাচ্ছে। ওদেরকে 10,000 তৈরি যে কোনো সময় ভেতরে ঢোকার জন্য। কেউ একদম উতলা হয়ে গেছে, সে বারবার চেষ্টা করে যাচ্ছে যে তাড়াতাড়ি তাদের হুকুমটা দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আমি অন্য রাস্তা ব্যবহার করেছি। রাস্তা তৈরি করা সহজ, কিন্তু সেটা মানুষের জন্য নয়, আমার জন্য। দুনিয়াতে মাশরুম নামের একটা ছত্রাক রয়েছে। এর একটা কাজ রয়েছে। কিছু স্পেসিফিক মাশরুম তোমাকে হ্যালুসিনেট করতে পারে। তোমাকে এমন পরিমাণে হ্যালুসিনেশন দিতে পারে যে তুমি এতটাই হ্যালুসিনেট করবে, তুমি কখনো কল্পনাও করতে পারবে না এই জিনিস এখানে রয়েছে, কিন্তু আসলে এই জিনিস এখানে নেই। এখন সেই মাশরুম আমি কোথায় পাবো সেইটাও আমি ব্যবস্থা করে ফেলেছি। আমার সময় লাগে না, কিন্তু ওই মাশরুম আমি ওইখানে পৌঁছাবো কিভাবে? কারণ আমি যদি ঢুকি তাহলে জানো কেউ টের পেয়ে যাবে যে আমি এখানে। কিন্তু কেউ কখনো টের পাবে না যে পিঁপড়া সেই কাজ করতে পারবে। আমাকে শুধু একটা কাজই করতে হতো। তা হচ্ছে ওদের যে রানী, সেই রানীকে জায়গা মতো আটকে দেওয়া। আমি যদি আটকে দিই তাহলে এই পিঁপড়াটা সেখানে পৌঁছে যাবে। এবং আমি কোথায় আটকেছি জানো? তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওদের যে খানসামা রয়েছে, ওই খানসামাদের একটা ছোট্ট, এখন তোমার মনে হবে যে সেটা লরির মতো, কিন্তু সেটা লরির মতো নয়। সেটাকে ঠেলে নিয়ে যাওয়া হতো। তো এই ঠেলে নিয়ে যাওয়ার মতো যে কার্ট রয়েছে, সে কার্টে ওদের খানসামা রয়েছে, সেই খানসামার শরীরের সাথে মিশিয়ে দিয়েছিলাম রানীকে। ওই খানসামা পুরো শরীরের রানীর গন্ধ। রানীকে কিন্তু আমি বাঁচিয়ে রাখিনি, একেবারে স্ম্যাশ করে দিয়েছি। অর্থাৎ ওই পিঁপড়ারা ওই সময় ভাববে ওদের রানী এখানে। এখন যে খানসামা রয়েছিল, সেই খানসামার যে হাত দিয়ে কাজ করছে, ওই হাতের উপরেই কিন্তু আমি সেই রানীকে পিষে দিয়েছিলাম। বলতে পারো যে আমি এটা কেন করেছি। তোমাকে আমার বলে কোনো লাভ নেই কেন আমি করেছি, কিন্তু তারপরও কেন করেছি সেটা তো জানা দরকার। আমি যখন ওই রানীকে ওইখানে যখন পিষে দিয়েছিলাম, সেই খানসামা যেখানে কাজ করছে পিঁপড়াটা সেখানে পৌঁছে গেছে। আমি এই পিঁপড়েগুলোকে পাহাড়ের এক পাশে রেখে দিয়েছিলাম। হিসেব করছিলাম প্রায় 42 মিনিট সময় লাগবে ওদের ওইখানে যেয়ে পৌঁছাতে। কোথায়? খানসামা যেখানে, সেখানে।
আমি সে পিঁপড়েগুলোর সামনে মাশরুম দিয়ে দিয়েছিলাম। ওরা আসার সময় সে মাশরুম ক্যারি করছিল সবাই। ছোট, 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 ছোট দানাদার টুকরো। আনুমানিক ধরো সব মিলিয়ে ১ চা চামচ মাশরুম তারা ক্যারি করছিল সবাই। ওই ১ চা চামচ মাশরুম ওরা যখন ক্যারি করে ওরা সেই জায়গায় এসে পৌঁছে গেছে রানের জন্য। এখন ওরা তো ক্লুলেস, ওরা জানবে কিভাবে যে ওদের রানী এখানে আছে কি নেই, জীবিত না মৃত। তারা সেই গন্ধের কারণে এখানে এসছে, তারা জানে যে তাদের রানী এখানে। এবং সেই সময় ওই খানসামার কাছে ওই মাশরুম কি পৌঁছানো সহজ মনে হয় না। না 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 না, পিঁপড়ের কাছ থেকে কে মাশরুম নেবে? কেউ নেবে না। কিন্তু যখন আমি সেই রানীকে ওর হাতে মিশিয়ে দিয়েছিলাম, সেই সময় আমি ওকে আচ্ছাদিত করে দিয়েছিলাম যাতে দূর থেকে আমি ইশারা দেওয়ার পরে ও যাতে খুব সহজে সে কাজ করতে পারে। কোন কাজ? যেই মুহূর্তে পিঁপড়েগুলো ভেতরে ঢুকেছে, আনুমানিক ২০,০০০-এর মতো, এই পিঁপড়েগুলো সমস্ত পিঁপড়ে এক জায়গায় একত্রিত হচ্ছে। কেন একত্রিত হচ্ছে? কারণ তাদের কাছে স্মেলটা সেইখানে। ওই খানসামাকে আমি দূর থেকে ইশারা দিলাম। যেই মুহূর্তে এই ২০,০০০ পিঁপড়ে একত্রিত হলো, ওই খানসামাকে ইশারা দেওয়ার পর ওই খানসামা ২ হাত দিয়ে সেই পিঁপড়েগুলো তুলে ওদের যে সেনাবাহিনীর হেড তার খাবারের ভেতরে ঢেলে দিল। কোন খাবার জানো? মদ। মদ এবং রুটি এবং মাংস এই খাবারের ভেতরে তা মিশিয়ে দেওয়া হলো। পিঁপড়ে যখন মদের সাথে মিশে যাবে, ছেঁকে দেওয়ার পরে তা দেখা যাবে না, কোনো মতেই তা সম্ভব না। কিন্তু মাশরুম যদি তুমি মদের সাথে মিশাও, তাহলে সেই মাশরুমের কণাগুলো উপরে ভেসে থাকবে, খুব সহজে দেখা যাবে তা। কিন্তু যখন তা রুটির সাথে মিশিয়ে দেওয়া হবে, রুটির ভেতরে তুমি যদি পিঁপড়েকে একেবারে থেতলে দিয়ে লাগিয়ে দাও, কেউ বুঝতে পারবে? কারো পক্ষে সেটা বোঝা সম্ভব না। কিন্তু হ্যাঁ, স্বাদ পরিবর্তন আসবে। এই জন্যই আমি সেই পিঁপড়েগুলো সেখানে পাঠিয়েছি, যে পিঁপড়েগুলো থেকে কোনো স্বাদ তারা কখনই পাবে না, কোনো স্বাদ পাবে না। যেই মুহূর্তে আমি তাদেরকে সেই খাবারগুলো খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম, সেই খানসামার মাধ্যমে খাবার পেটে যাওয়ার ৫ মিনিটের ভেতরে তাদের ভেতরে হ্যালুসিনেশনের ইফেক্ট দেখা দিতে শুরু করে। এবং ওই একবার হ্যালুসিনেশনের ইফেক্ট দেখা দেওয়ার পরে সে অর্ডার দিতেই তো সময় লেগে যায় অনেক। এমন একটা সময় লেগে যায় সে অর্ডার দিতে দিতে ততক্ষণে প্রায় ভোর হয়ে এসছে। ওই একটা রাত ওরা সারভাইভ করলো মাত্র, ওই এক রাত। ওই এক রাত যখন তারা সারভাইভ করলো, সেই ১৭ জন, তারা সেই এক রাত সারভাইভ করার পরেও তারা কি দুর্গ থেকে বের হতে পারেনি। তা সম্ভব নয়, তা কিন্তু সম্ভব নয়। কিন্তু কোনো উপায় আছে? তুমি বেঁচে থাকতে পারবে? কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব? অসম্ভব। কেউ বেঁচেই থাকতে পারবে না, এটা কি কোনো মতো সম্ভব না? তুমি ১০,০০০ তোমার দুর্গের সামনে দাঁড়ানো সম্ভবই না। কেউ কিন্তু সেই কাজ করে যাচ্ছিল। কোন কাজ জানো? সে কনস্ট্যান্টলি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, তাদের ভেতরে ফিডিং দিচ্ছিল যে এই কাজ করো, মুভ করো, ফাস্ট ফাস্ট মুভ করো। কিন্তু যে অর্ডার দেবে সেই হ্যালুসিনেটেড হয়ে পড়ে রয়েছে। ও তো ঘুমের ভেতরে কোথায় কোথায় উঠছে নিজেও জানে না। ও যে পিঁপড়ে মাখা রুটিগুলো খেয়ে ফেলেছে ও নিজেও জানে না, সে মাশরুমের ভেতরে। কিন্তু এর ইফেক্ট জলদি চলে যাবে কখন যেন? দুপুরে যখন ইফেক্ট চলে গেল, তখনও কিন্তু বাইরে রেইনফোর্স, মানে এমন একটা বৃষ্টি, মানে তুমি এত রেইন পড়ছে চারপাশে, মানে বৃষ্টিও চলে এলো। প্রতিকূল পরিবেশ দাঁড়ালো আমার জন্য। পিঁপড়ে দিয়ে আমি এখন মনে হয় না এদেরকে পারবো ঠেকাতে। আমার কাছে যে পিঁপড়ে ছিল তারা হচ্ছে পোল্যান্ড, এরা অনেকটা মুসলমানের মতো বলতে পারো। কিন্তু পিঁপড়ে, স্রেফ পিঁপড়ে, এদেরকে দিয়ে তুমি কিভাবে শূন্যদের বিরুদ্ধে না হবে? এর কি সম্ভব তোমার পক্ষে? সম্ভব না। কিন্তু বৃষ্টি হচ্ছে এবং অর্ডার না আসার কারণে তারা কিন্তু তখনও হোল্ড করলো। কিন্তু দুর্গের সামনে তারা কেন হোল্ড করলো জানো? বৃষ্টির কারণে তারা সামনের দিকে এগোতে পারছে না। কারণ পাহাড় থেকে যখন পানির ঢলগুলো নিচের দিকে নামে, তখন কিন্তু মুভ করা খুব কঠিন।
বৃষ্টি কিন্তু যেমন তেমনভাবে হচ্ছিল না। এই দুর্গের পেছনের দিক থেকে পানি জমে কিন্তু হরকাবানের মতো বাইরে বেরিয়ে আসে। অপেক্ষা করতে হবে এখন বৃষ্টি কমার জন্য। এই হরকাবানের সমস্ত পরিবেশ যখন বিলীন হয়ে যাবে তখন সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুক। এই এতটুকু সময় আমি যখন পেলাম তখন আমি বুঝতে পারলাম আমাকে কি করতে হবে। আমার সোলজারই তো সব পিঁপড়ে, তাহলে পিঁপড়ের বাহিনী দাঁড় করাতে হবে এখন। রাত নামার সাথে সাথেই এদেরকে দেখিয়ে দিব যে এই দুর্গে গুটি কয়েক সৈন্য নয়, পুরো এক বাহিনী রয়েছে। পুরো এক বাহিনী দেখার পরে কিন্তু তারা হয় পিছু সরে যাবে, নয়তো তারা সামনে এসে হামলা করতেই পারে। করুক, তারা এসে চলে হামলা করুক, মেরে কেটে ফেলে দিক, কি যায় আসে। আমি তো এখানে এসেছি শুধুমাত্র কেউসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এটা আমার কাজ, আমি তাকে সহজে জিততে দিতে পারি না। নাইট ফল এলো, তখন আমি পুরো দুর্গে এমনভাবে নেচে বেড়াচ্ছি যে ওদের মনে হচ্ছে যেন পুরো দুর্গে এক এক করে কোনো না কোনো গোপন পথ থেকে প্রচুর পরিমাণে সৈন্যের সমাগম হচ্ছে। প্রচুর পরিমাণে। এখন প্রচুর পরিমাণে সৈন্যের সমাগম হতে গেলে তোমাকে কি দেখাতে হবে সবার আগে? তা হচ্ছে পদধ্বনি। এখন আমি যখন নেচে বেড়াবো তখন পদধ্বনি শোনা যাবে তো? যাওয়ারই কথা। আমি শুধু নেচে বেড়াচ্ছি না, আমি শুধু তখন আমার সেই চালটা চলে যাচ্ছে যে চালটা চালার জন্য আমি অপেক্ষা করছি। কিছু কিছু জায়গায় এমনভাবে কিছু আগুন ধরিয়েছে এবং কিছু দৃষ্টিভ্রম করার মতো ক্যাপাসিটি হোল্ড করে এমন কিছু বরফের টুকরো এনে রেখেছি যে কেউ কল্পনাও করতে পারেনি যে আলোর রিফ্লেকশন বরফের টুকরো থেকে ওদিকে যাচ্ছে। কেউ সেটা জানে না, কেবল তুমি জানো এখন, আর তোমরা জানো। আমি সেই সময় আমার মতো করে পুরো দুর্গে নেচে বেরিয়েছি এবং নিজের জায়গা মতো সব জায়গাতে সেই আগুনের আলোর উৎসের সামনে বরফের টুকরোগুলো রেখে দিয়েছি যাতে মতিভ্রম খুব সহজে দেখা যেতে পারে। কিন্তু কিসের মতিভ্রম ভেবে দেখো তো, আছে কোনো উত্তর? হুম, কারণ আমি কি করছি সেটা আমি জানি। একজন সুস্থ মানুষের মনে হবে যেটা সাইকোটা পাগলের গল্প বলছে, আর সে সুস্থ। কিন্তু পাগল জানে পাগলের ভাষা কি, সাইকো জানে সাইকোর ভাষা কি। সেটা সুস্থ কখনো সেটা বুঝতে পারবে না। আর আমি হচ্ছে সাইকো, আমি হচ্ছে সাইকো তোমাদের ভাষায়। যেটাই হোক, তুমি তো নিজেই আমাকে কি না কি বলো মাঝে মাঝে, তা কি আমি জানি না? তা কি আমি বুঝি না? যখন তুমি আমার গোলামদের সামনে আমাকে নিয়ে কথা বলো তখনও তো বলতে শুনেছি আমি তোমাকে আমি নাকি পাগল। পাগল না সাইকো সেটা এখনো তুমি ধারণ করতে পারোনি। ধারণ করার ক্যাপাসিটি তোমার ভেতরে নেই। কিন্তু কিছুটা হলেও তুমি পাগল আর কিছুটা হলেও তুমি সাইকো, বাকি সবার মতো। কারণ ওই যে বললাম, সাইকো কি করবে সেটা সাইকোর ভাষায় বুঝবে, পাগল কি করে সেটা পাগল তার ভাষায় বোঝে। আর আমি আমি যে পুরো দুর্গ দখল করে রেখেছি, একা একা সমস্ত জায়গায় নিজের মতো করে চলাফেরা করছি, ওদের কাছে সেই মেসেজটাই পাঠাচ্ছি যে দুর্গের ভেতরে সৈন্য সমাগম হচ্ছে। আর কেউ সেই যেটা এতটা উন্মাদ হয়ে উঠেছিল তখন, সে এমনভাবে সেই সাম্রাজ্যের অধিপতির কান পড়া দিতে লাগলো যে সাম্রাজ্যের অধিপতি তিনবার ঘোড়সওয়ার পাঠিয়ে দিয়েছে। এরপরে সে বিরক্ত হয়ে নতুন লোককে দায়িত্ব দিল এবং নতুন লোককে দায়িত্ব দেওয়ার সময় বলে দিল যে হামলা অতি দ্রুত করতে, বড় জোর 15 মিনিটের ভেতরে। আর এখনকার 15 মিনিট আমি বলছি, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে কিছু সময়ের ভেতরে হামলা করে দিতে। আমার হাতে কিন্তু 15 মিনিট সময় তখন। এখন এই 15 মিনিট সময় তুমি কি করবে? তুমি না ভেলকি দেখালে সবার সামনে যে এই
দুর্গের ভেতরে সৈন্যের সমাগম করেছে। কোথায় সেই সৈন্য? ওগুলো আমার পিঁপড়ে, ওগুলো আমি নিজে। এখন তুমি পিঁপড়েকে কিভাবে সৈন্য হিসেবে আমার সামনে দিয়ে আসবে? কিন্তু তার আগে তোমাকে সেই 17টা গাধাকে বের করে আনতে হবে। ওদেরকে যদি তুমি বেরিয়ে না আনো, তাহলে কিন্তু ওরা ভেতরে থেকে ওরা কিন্তু বোঝাই দিবে যে এইখানে কিছু একটা ছলচাতুরি হচ্ছে। কারণ কি জানো, তোমাকে কিছু না কিছু জায়গায় তোমাকে পাহারাদা দাঁড় করাতে হবেই। কারণ মানুষের যদি ছায়া না থাকে, শুধুমাত্র বল্লম এবং আর্মারের ছায়া থাকলে তার হচ্ছে না। হচ্ছে বলো? হবে না। এখন আমার প্ল্যান একদম সেট করা। কোথায় জানো? দুর্গের একদম সম্মুখ ভাগে কিছুটা বক্ররেখা অবলম্বন করে আমি রাস্তা করে দিলাম, যাতে আমার পিঁপড়ারা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে। যে রাস্তা দিয়ে ওরা হাঁটাচলা করবে, ওদের উপরে সেই সেই প্ল্যান মোতাবেক যেখানে আমি আগুনের আলো তৈরি করেছি, যেখানে বরফ রয়েছে মতিভ্রম দেওয়ার জন্য, সেইখান থেকে নির্গত আলো ওদের উপরে এমন অ্যাঙ্গেলে পড়ছে নিচের দিক থেকে, যে আলো কিন্তু সৈন্যরা দেখতে পাচ্ছে না। সৈন্যরা শুধু এটুকু দেখতে পাচ্ছে যে দুর্গের সামনের অংশটি একটু আলোকিত, এবং আমার যে সৈন্য বাহিনী ঘুরে বেড়াচ্ছে চারপাশে, ওদের যে অ্যান্টেনা রয়েছে, অ্যান্টেনা, ওই অ্যান্টেনার ছায়া যখন দুর্গের ছাদের পাশের অংশগুলো থেকে শুরু করে একদম পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়ছিল, তখন দেখলে কি মনে হবে জানো? একটা মাথা দেখা যায় এবং একটা অ্যান্টেনা দেখা যায়। ওই মাথাটা হচ্ছে, তোমার মনে করো যে তোমার মাথা, এবং যে বল্লমটা তুমি ধরে রেখেছো, সেই অবস্থা তুমি যদি দাঁড়িয়ে থাকো, তোমার ছায়াটা ঠিক যেভাবে পড়বে, সেই পিঁপড়ের ছায়াও ঠিক একইভাবে পাহাড়ের এদিক সেদিক সব জায়গায় পড়ছে, এমনকি পুরো দুর্গেও। হঠাৎ করে মনে হবে যে পুরো দুর্গে সৈন্য ভরে গেছে, যাদের সবার হাতে বল্লম। ওরা কেউ সৈন্যই না, ওরা সবাই পিঁপড়ে। ওই যে বললাম, মতিভ্রমের আলো এমনভাবে ওদের উপর আমি ফেলে দিয়েছে যে যেই আলো ওদেরকে আলোকিত করেছে, ওরাও ওদের মতো চলাফেরা করছে, এবং ওদের এত দ্রুত চলাফেরা দেখে এইখানকার এই 10,000 সৈন্য তো একেবারে স্তব্ধ হয়ে গেছে। মানে এরা কারা যে এত দ্রুত গতিতে মার্চ করছে? ওদের কাছে সেটা মনে হবে মার্চ, কারণ ওরা ছায়া দেখতে পাচ্ছে শুধু মাথার এবং ওদের অ্যান্টেনার। যে ছায়া মাথা এবং অ্যান্টেনার, সেই ছায়াটা দূরে দেখার কারণে তাদের মনে হচ্ছে ওইটা একটা মানুষ, যেটা বল্লম হাতে ধরে রেখেছে। একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তার হাতে যখন বল্লম থাকবে, এই বল্লম তো মাটিতে রেস্টিং কন্ডিশনে থাকবে, তখন কিন্তু মাথা থেকে বল্লমের আকৃতি একটু উঁচুতে থাকবে। ওই মাথার ওই বল্লমই ওরা দেখছে, আর অন্য কোনো কিছু দেখছে না, কিন্তু সেটা আদতে পিঁপড়ের মাথা আর পিঁপড়ের অ্যান্টেনা। ওই 10,000 তারা আগাবে কি? যাকে ইমিডিয়েট দায়িত্ব দেওয়া হয়েছিল যে সে এখনই যে হামলা করুক, সে এখন হঠাৎ করে এত সৈন্য সমাগম দেখে তো নিজের টাসি খেয়ে গেছে। তাকে টাসি খাওয়ানোই আমার কাজ। ওর কানে যে চিৎকার করে করে ইনফ্লুয়েঞ্জা দেওয়ার মতো করে, মানে ভাইরাস যেভাবে তোমার ভেতরে ঢুকিয়ে দেয়, ওই ইনফ্লুয়েঞ্জা দেওয়ার মতো করে যে ওকে এত ভালোভাবে এফেক্টেড করে বোঝানোর চেষ্টা করছিল, তারপরও সে কমান্ডার কিন্তু হামলা করেনি। ততক্ষণে কিন্তু সে 17 জনকে আমি বের করে নিয়ে এসেছি। ওদের ভেতরে একজন, যার বয়স আনুমানিক 23, আমি তাকে ইনফ্লুয়েন্স করে সবার ভেতরে একটা মোটিভেশন নিয়ে আনি। মোটিভেশন নিয়ে আনার পরে এই 17 জনকে বিভিন্ন দিকে দাঁড় করাই সেই ব্যক্তিকে দিয়ে, এবং সেই ব্যক্তিকে আমি নিজে আমার সামনে দাঁড় করাই। যখন আবার এই 17 জন এই হঠাৎ এতগুলো ছায়ার ভেতরে যখন দেখলো যে 17টা মানুষ, বিশেষ করে একজন লিডারের মতো একটা অবয়ব, সে এগিয়ে আসছে, অবয়বের ছায়া তো পড়ছে পাহাড়ের দিকে, অবয়বকে তো ওরা দেখতেই পাচ্ছে। এখন ওরা মনে করলো কি, ওরে বাবা, কোন বড় সেনাপতি জানি এসছে, কারণ আমি তাকে সবার সামনে রেখেছি দুর্গের দিকে, দুর্গের একদম ফ্রন্টেও সে, এবং তাকে কিন্তু দেখা যায়। ওই 17 জন এমন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আমি তাদেরকে যেভাবে দাঁড় করতে বলেছি, তারা সেইভাবে দাঁড়িয়েছে।
10,000 সৈন্য তাকিয়ে দেখছে 17 জনের মতো লিডারশিপ কোয়ালিটি ধরে রাখতে পারে এরকম ওয়ারিয়ার দাঁড়িয়ে রয়েছে সবার সামনে, আর পেছনে অসংখ্য সোলজার। কিন্তু ওরা জানেই না ওগুলো সোলজার না, ওগুলো সব পিঁপড়ে এবং পিঁপড়ে অ্যান্টেনা। স্ট্যান্ড আপ শুরু। ওই 17 জন নির্বোধের মতো দাঁড়িয়ে রয়েছে, তারা তো জানেই না, তারা কিচ্ছুই জানে না। কিন্তু পেছনে যে পিঁপড়ের ছায়াগুলো, এই ছায়াগুলো ওরা যত দেখছে তত ওদের কেন জানি মনে হচ্ছে সৈন্য বাড়ছে, ভেতরে সৈন্য সমাগম হচ্ছে, ভেতরে সৈন্য সমাগম হচ্ছে। ওদিকে একের পর এক ইনফরমেশন দিতে শুরু করলো। খবর যারা পৌঁছে দেয়, অর্থাৎ যারা হচ্ছে গুপ্তচর, প্রত্যেক গুপ্তচরের কথা একটা, যে এই পাহাড়ের ভেতর দিক দিয়ে এই দুর্গে আসার কোনো রাস্তাই নেই। কিন্তু যখন গুপ্তচররাও দেখছে এত সৈন্য ভেতরে মার্চ করছে, ওরাও বুঝে উঠতে পারছে না ওরা কি করবে, ওরা নিজেরা ক্লুলেস। আর আমি দুর্গের ওই উপরের দিকের পাহাড়ে বসে রয়েছি, তখন নিজের দিকে তাকিয়ে দেখছি তামাশা, কারণ আমার চাল চেলে দেওয়া হয়ে গেছে, ওরা আর কিচ্ছু করতে পারবে না। চেকমেট। এই রাজার সাম্রাজ্য ওরা পতন করতে পারবে না, কারণ এই রাজার সাম্রাজ্য বাঁচিয়ে দিয়েছে পিঁপড়ে। পিঁপড়ে যারা ক্রল করে, জানো, যাদেরকে তোমরা পিষে মেরে ফেলতে পারো চাইলেই। পুরো 1,00,000 পিঁপড়েকে তুমি 2-3 বার চাপ দিয়ে মেরে ফেলতে পারবে, পিষে মেরে ফেলতে পারবে। সেই গুটি কয়েক পিঁপড়ে, একটু আলোর ভেলকি, 17 জনকে 17টা স্থানে দাঁড় করানো, আর কেউ অস্থির করে তোলা। কেউ অস্থির হয়ে উঠলে কিন্তু সে ভুল করতে শুরু করে, সে সব দিক দিয়ে তখন আক্রমণ করতে চায়, সে এতটা অস্থির হয়ে ওঠে। ওই এতটা আক্রমণ করার মতো অস্থিরতা যখন তার ভেতরে তুমি দিতে পারবে, তখন সে চারদিক থেকে তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু হিসেব বুঝবে না যে কোন আক্রমণ কেন করা হচ্ছে। সে তখন তোমার উপরে হামলা করবে এইভাবেই, ঠিক যেভাবে 10,000 মানুষ নিয়ে সে সেখানে এসেছিল। তোমার সামনের জন, তোমার ডানের জন, তোমার পিছনের জন, সবাই বদলে যাবে আঘাত করার জন্য। কিন্তু তোমাকে হতে হবে সেই পিঁপড়ে, তোমাকে সেই পিঁপড়ে হতে হবে। তোমাকে ক্রল করতে হবে, ক্রল করে করে নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে। পিঁপড়ে শ্রমিক, সে শক্তপোক্তভাবে কাজ করে, তার ভেতরে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। কেন জানো? কারণ সে লিডারকে ফলো করে। যে লিডারকে ফলো করে তার ভেতরে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই আছে। সে শুধুমাত্র ফলোয়ার নয়, সে শুধুমাত্র সাথী নয়, সে কোনো ওয়ার্কার নয়। কারণ পিঁপড়েদের কলোনির লিডার কে হবে সেটা পিঁপড়াই তো ডিসাইড করে। তো সেই সাধারণ শ্রমিক থেকে সে লিডার হয়ে গেল, তো সে রাজা নয়, তখন সে সিম্পলি একজন লিডার। এখন লিডারকে যখন ফলো করবে পুরো পিঁপড়ে সাম্রাজ্য, তখন পিঁপড়েদের লাভ, কারণ লিডার সবার আগে চলবে, লিডার সবার আগে পিষে মরবে, এবং লিডার সবার আগে উপহার হোক অথবা খাদ্য হোক অথবা বস্ত্র হোক, যেটা হোক সে সেটা খুঁজে বের করবে তাদের জন্য, এবং পিঁপড়েরা সেই কাজই করে যাবে যেটা তাদের লিডার বলে যাবে। এবং দিন শেষে ওই লিডারের কথা ফলো করেই কিন্তু তাদের লাভ হচ্ছে। আমার এখানে একই কাজই ওরা করেছে, আমিই ছিলাম ওদের লিডার। অবশ্যই আমি ওদেরকে তো নির্দেশনা দিতে পারি না, আমি শুধু করেছি কি জানো, ওরা কিভাবে মার্চ করে সেই ব্যবস্থা আমি কিভাবে করেছি জানো? মধুর ড্রিপ দিয়ে এদিক সেদিক মধুর ড্রিপ ছড়িয়ে দিয়েছে, এবং যখন মধু ওরা পাবে, ওরা মাত্রার অতিরিক্তভাবে অস্থির হয়ে ওঠে। পিঁপড়ে কিন্তু মধু দেখলে অস্থির হয়ে ওঠে, তার ঘ্রাণ সে বহু দূর থেকে পায়। সে যদি একবার মৌমাছির কোথায় রয়েছে সেটা যদি সে টের পায়, ওই মৌমাছির চাক সে দখল করে নেবে। ওই মৌমাছি কিছুই করতে পারবে না তার জন্য, একটা সিম্পলি কিচ্ছু করতে পারবে না বেটা, সে উপায় তার হাতে নেই। মধুর ড্রিপ যখন চারপাশে, ওরা অস্থির হয়ে উঠেছে, ওদের অ্যান্টেনা মুভ করছে, ওদের মাথা মুভ করছে, ওরা যে খাবার খাচ্ছে, ওরা যে খাবার স্টোর করতে শুরু করছে নিজেদের কাছে, সেই খাবার, নিজেদের তো ব্যাগ রয়েছে, সেই ব্যাগটা তুমি দেখবে না,
ওদের যে স্টোরেজ ক্যাপাসিটি কোথায় স্টোর করতে পারে সেটা তো তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না। ওরা সেটা স্টোর করছে, ওরা খুশি হচ্ছে, ওরা নিজেরা নিজেরা কথাবার্তা বলছে। ওদের মুভমেন্ট সব কিছু যখন ওই মতিভ্রম করার মতো আলো ওদের উপরে পড়ে, ওদের সেই অ্যাক্টিভিটির ছায়া চারপাশে ছড়িয়ে পড়ে এবং দুর্গের নিচে মাটিতে দাঁড়ানো সৈন্যের জন্য তা কেবল সৈন্য সমাগমের আলামত, অন্য কিছু নয়। কারণ শ্যাডো, তা হচ্ছে ছায়া। এটা হচ্ছে ছায়ার যুদ্ধ। ওইখানে সৈন্য ছিল, সামন্ত ছিল, সবই ছিল, কিন্তু সব ছায়া। কেউ কখনো কল্পনা করতে পারবে যে পিঁপড়ে তোমাদেরকে হারিয়ে দেবে? না, পিঁপড়ে তো ছিল শুধুমাত্র আলামত, হারিয়ে দিয়েছে ছায়া। ছায়া হারিয়ে দিয়েছে শ্যাডো, যে শ্যাডো দেখার পরে 10,000 আর কোনো ভেলকি দেখাতে পারেনি। সাম্রাজ্য ওই পিঁপড়ে আর পিঁপড়ের ছায়া বাঁচিয়ে দিয়েছে। শুধুমাত্র একটু বুদ্ধি আর একটু পুরনো দুশ্মনী, ব্যাস।